আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। প্রথমবারের মতো ইসরায়েলে ফালাক 2 রকেট ছুড়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যস্থলে ফালাক 1 রকেট ছুড়লেও এই প্রথম দেশটিতে হামলা চালাতে ফালাক 2 রকেট ব্যবহার করল। লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক কমান্ড সেন্টার লক্ষ্য করে অনেকগুলো ফালাক 2 রকেট ছুড়েছে। এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এর আগে বিভিন্ন ঘটনায় হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যস্থলে ফালাক 1 রকেট ছুড়লেও এই প্রথম দেশটিতে হামলা চালাতে তারা ফালাক 2 রকেট ব্যবহার করল। ইরানের তৈরি স্থল থেকে স্থলে নিক্ষেপযোগ এই রকেটের পাল্লা 10.8 কিলোমিটার। এসব রকেটের 120 কেজি ভরের ওয়ারহেডে 60 কেজি বিস্ফোরক ধরে। সিরিয়ার গৃহযুদ্ধে এই ধরনের রকেট ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। গাজার 2000 মুসলিকে বিনা খরচে হজের সুযোগ দিচ্ছে সৌদি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ও আহতদের পরিবারের আরও 1000 হজযাত্রীকে সৌদি আরবে আতিথেয়তা দেওয়ার জন্য একটি রাজকীয় ডিক্রি জারি করেছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। সংবাদমাধ্যম আরব নিউজের তথ্যানুসারে গেল মে মাসেও 1000 ফিলিস্তিনিকে বিনা খরচে হজ পালনের সুযোগ দেওয়ার কথা জানায় সৌদি আরব। গালফ নিউজ জানিয়েছে, নতুন ঘোষণার মধ্য দিয়ে বাদশাহ সালমানের হজ অতিথি কর্মসূচির আওতায় ফিলিস্তিন থেকে মোট হোস্ট করা হজযাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়াল 2000-এ। সৌদির ধর্ম বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ বলেছেন, গাজার জনগণ যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে তা কিছুটা দূর করাই এই উদ্যোগের লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন, সৌদি নেতৃত্বের এই মানবিক উদ্যোগ গাজায় যারা শহীদ ও আহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের হজ করার সুযোগ দেবে। এই উদ্যোগ ফিলিস্তিনের ভাইদের জন্য সৌদির ক্রমাগত সমর্থনেরই অংশ। বাদশাহ সালমানের রাজকীয় নির্দেশে বলা হয়েছে, গাজা উপত্যকার শহীদদের পরিবার থেকে হজযাত্রীদের সৌদি আরবে আনার জন্য হোস্টিং ইনিশিয়েটিভ ফর পিলগ্রিমস ফ্রম দ্য ফ্যামিলিস অব মার্টায়ার্স অ্যান্ড দ্য ওন্ডেড ফ্রম দ্য গাজা স্ট্রিপ উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এদিকে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া হজের আগে সৌদি নিরাপত্তা বাহিনী মক্কা নগরী থেকে কয়েক লাখ অনিবন্ধিত হজযাত্রীকে বের করে দিয়েছে। সৌদি প্রেস এজেন্সির এসপিএ বরাতে রোববার 9 জুন সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, মক্কা নগরী থেকে যাদের বের করে দেওয়া হয়েছে তাদের মধ্যে 1,53,998 জনই বিদেশী। তারা ভ্রমণ ভিসায় সৌদি আরবে আসেন এবং হজ পালনের জন্য তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। পাশাপাশি হজের অনুমতি ছাড়াই সৌদি আরবের অন্যান্য শহর থেকে মক্কায় আসা 1,71,587 জনকে মক্কা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বোরকা পরে ত্রাণবাহী গাড়িতে করে হামলা চালিয়েছিল ইসরায়েলি কমান্ডোরা। গাজার নুসারাত ক্যাম্পে ইসরায়েলি কমান্ডোরা বোরকা পরে এবং ত্রাণবাহী গাড়িতে করে প্রবেশ করেছিল বলে জানা গেছে। আরব মিডিয়া আউটলেটগুলোতে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে এই তথ্য প্রকাশ করেছে। সৌদি মালিকানাধীন আশারক সংবাদ চ্যানেলে স্থানীয় অধিবাসীদের উদ্ধৃতি দিয়ে জানায়, ইসরায়েলের একটি বিশেষ বাহিনীর ইউনিটের সদস্যরা ম্যাট্রেস বোঝাই একটি সাদা গাড়িতে ক্যাম্পে প্রবেশ করেছিল। এই ইউনিটের কয়েকজন সদস্য ছিল নারী। তারা গাজার নারীদের মতো পোশাক পরেছিল। প্রতিবেদনটিতে বলা হয়, ওই ইসরায়েলি বাহিনীর সদস্যরা নিজেদের ফিলিস্তিনি হিসেবে পরিচয় দিয়ে জানায় যে তারা রাফায় ইসরায়েলি বাহিনীর হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে এসেছে। তারা আরও জানায়, তারা নুসরাতের বাজারের কাছে একটি স্থান ভাড়া করেছে। ওই স্থানের কাছেই আরগামানি নামের পণবন্দী আটক ছিল। সেখান থেকে প্রায় 200 মিটার দূরে আরেকটি ভবনে অপর 3 বন্দী ছিল। ইসরায়েলের ওয়াইনেট নিউজ সাইট জানায়, ইউনিটটিতে মিস্তারাভিমদের অর্থ, যারা আরবদের মতো হয়ে গেছে, নিয়ে গঠিত ছিল। এই বিশেষ বাহিনীটি ফিলিস্তিনি এলাকায় কাজ করতে বিশেষভাবে দক্ষ। তাদের মধ্যে স্থানীয় আরব এবং সাবলীলভাবে আরবি বলতে পারে এমন লোক রয়েছে। জানা গেছে, ইউনিটটি গাজায় যুক্তরাষ্ট্রের সম্প্রতি নির্মাণ করা অস্থায়ী জেটির কাছাকাছি এলাকা থেকে এসেছিল। ছদ্মবেশে থাকা ইসরায়েলি কমান্ডোরা তাদের বহনকারী গাড়িটি থেকে বের হয়ে 2টি গ্রুপে ভাগ হয়ে যায়। তারা পণবন্দীদের আটক থাকা ভবন 2টির দিকে এগিয়ে যায় অভিযানের প্রস্তুতি হিসেবে। প্রত্যক্ষদর্শীরা আশারককে জানায়, একটি ত্রাণ ট্রাকে করে ইসরায়েলি বিশেষ বাহিনীর আরও কিছু সদস্য সেখানে প্রবেশ করে। ইসরায়েলি বাহিনী অবশ্য এই অভিযানের সময় ত্রাণবাহী গাড়ি ব্যবহারের কথা অস্বীকার করেছে। পৃথক এক প্রতিবেদনে নুসারাত ক্যাম্পের এক অধিবাসী সৌদি নিউজ নেটওয়ার্ক আল আরাবিয়াকে জানান, তিনি হামাসের সামরিক ইউনিফর্ম, হেলমেট এবং ব্যাজ পরা লোকদের তার প্রতিবেশীর বাড়িতে প্রবেশ করতে দেখেছে। ফলে প্রাথমিকভাবে মনে হয় যে তারা হামাসের সদস্য, কিন্তু পরে বোঝা যায় তারা ছিল ইসরায়েলি বিশেষ বাহিনীর সদস্য।
তিনি জানান তার প্রতিবেশীর বাড়ি লক্ষ্য করে ব্যাপক গোলাবর্ষণ করা হয়। প্রতিটি দিকেই গুলি করা হয়। হামাসের সাথে সংশ্লিষ্ট ইউরোমেড হিউম্যান রাইটস মনিটরের প্রধান রামি আব্দু জানান, ইসরায়েলি বাহিনী আবদুল্লাহ আলজামালের বাড়িতে প্রবেশের জন্য মই ব্যবহার করে। তার বাড়ি থেকেই ৩ জনকে উদ্ধার করে ইসরায়েলি বাহিনী। ওই অভিযানে ইসরায়েলি বাহিনীর কয়েক সদস্য অংশ নেয়। অভিযানের সময় ইসরায়েলি বিমান বাহিনী সেখানে ব্যাপক গোলাবর্ষণ করে। ইসরায়েলি নির্বিচার হামলায় প্রায় ৩ ফিলিস্তিনি নিহত হয়। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। যুদ্ধমন্ত্রীর পর ইসরায়েলের গাজা ডিভিশনের কমান্ডারের পদত্যাগ। ইসরায়েলি সেনাবাহিনীর ১৩৪তম ফায়ারফক্স ডিভিশন বা লোকমুখে পরিচিত গাজা ডিভিশনের প্রধান পদত্যাগ করেছে। এর আগে নেতানিয়াহু সরকারের যুদ্ধবিষয়ক মন্ত্রী বেনি গ্যান্টস পদত্যাগ করেছে। বার্তা সংস্থা এফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ঠেকাতে না পারার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আভি রোজেনফিল্ড। খবরে বলা হয়েছে, গতকাল রোববার নিজের পদত্যাগের ঘোষণা দেন ব্রিগেডিয়ার জেনারেল আভি রোজেনফিল্ড। তিনি তার পদত্যাগের বিবৃতিতে বলেছেন, গত ৭ অক্টোবর গাজা সীমান্তবর্তী সম্প্রদায়ের মানুষকে রক্ষায় আমার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছিল তা পালন করতে আমি ব্যর্থ হয়েছি। নিজ নিজ অংশের জন্য সবাইকে দায় নিতে হবে এবং ১৪৩তম ডিভিশনের প্রধান হিসেবে আমি আমার দায় নিচ্ছি। ব্রিগেডিয়ার জেনারেল আভি রোজেনফিল্ডই একমাত্র কর্মকর্তা নন যিনি ৭ অক্টোবরের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলে। তার আগে গত এপ্রিলে ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা অধিদপ্তরের আমান তৎকালীন প্রধান আহরন হালিভা একই দায়ে পদত্যাগ করে। এদিকে হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় আরও ৩ জিম্মি নিহত হয়েছে। গাজার নুসৈরাত শরণার্থী শিবিরে অভিযানের সময় এক মার্কিন নাগরিকসহ ওই ৩ জন নিহত হয় বলে জানিয়েছে গোষ্ঠীটি। এর আগে ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভায় মতবিরোধ চরম আকার ধারণ করার জেরে পদত্যাগ করেছেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও যুদ্ধকালীন মন্ত্রী বেনি গ্যান্ট। রোববার তিনি পদত্যাগের ঘোষণা দেন। গাজা যুদ্ধের মধ্যে তার এ পদত্যাগকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বেনি গ্যান্টস বলেন, নেতানিয়াহু আমাদের প্রকৃত বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছে। এ কারণেই আমরা আজ জরুরি সরকার ছেড়ে যাচ্ছি। তিনি আরও বলেন, এমন একটি নির্বাচন হওয়া উচিত যা এমন একটি সরকার গঠন করবে যে সরকার জনগণের আস্থা অর্জন এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে। আমি নেতানিয়াহুকে আহ্বান জানাই, সবার মতামতের ভিত্তিতে নির্বাচনের তারিখ নির্ধারণ করুন।